বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 31শে ডিসেম্বর রিভলিউশন ঘোষণা করবে ছাত্রদের সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠক জাতীয় নাগরিক কমিটি। যে নাগরিক কমিটির আন্দোলন জুলাই আগস্ট আন্দোলন সময় তাদের কোনো অস্তিত্ব ছিল না। যা হোক, এই বিষয়ে কথা বলবো। আগে আপনাদের একটা ভিডিও শোনাই। ভিডিওটা একটু বড়, তারপর একটু মন দিয়ে শুনলে আমার মনে হয় কিছুটা বুঝতে পারবেন। ভিডিওটা জুলাইয়ের 20 তারিখ হাসনাত আবদুল্লাহ সারজিস আলমের কিছু বক্তব্য। ওনারা সরকার তৎকালীন মাফিয়া হাসিনার মন্ত্রীদের সাথে দেখা করার পর কিছু কথা বলছিল। এগুলো শুনলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। তারপর আমার কথাগুলো আমি বলবো। কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না, সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভুল বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় এলাকা প্রেস কনফারেন্স করার জন্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি ঘাটতি থাকা আমরা সেটা করতে পারিনি। কি কি দাবি বাস্তবায়ন করলে আমরা আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে সেটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি জানাতে আমরা পরে ভেবেছিলাম রিপোর্টার্স ইউনিটে আমরা প্রেস কনফারেন্স করব, কিন্তু আমরা সেই জায়গাটি আমরা নিরাপত্তা সংকটে নিরাপত্তার কারণে আমরা সেটি করতে পারিনি। সেজন্য আমরা আবার পরবর্তীতে আমরা অবগত হয়েছি কারফিউ জারি হয়ে গিয়েছে। কারফিউ যেহেতু জারি হয়ে গিয়েছে, তখন আমরা দেখেছি সারা দেশের প্রতি আমাদের যে বার্তাটি রয়েছে, আমাদের বার্তাটি স্পষ্ট করা উচিত। এই বার্তাটি স্পষ্ট করার জন্য আমরা শুধু আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ আলোচনার যে দ্বারটি বন্ধ হয়ে গিয়েছে, কি কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে সেই দাবি পেশ করেছি। আর কিচ্ছু না। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম অব্যাহত থাকতো, যদি আমাদের ইন্টারনেট সরবরাহ অব্যাহত থাকতো, আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সের সুযোগ থাকতো, সেক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগতো না। তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময় বিচার করতে হবে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত শপথ হয়রানি ধারণ করার আমরা আহ্বান জানাবো। আমরা একটি স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। এখানে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। সেই রায় কানে কোটার যে পরিমাণের কথা তারা বলছে সেটা আমরা দেখেছি। শুনলেন ওনাদের কথা। লাস্ট কথা দিয়ে শুরু করি। সার্জিস বলতেছে তারা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করতেছে এবং এই দাবির সাথে কেউ যদি কোনো ব্যানার নিয়ে এসে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে, মানে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলতেছে, তারা যদি সরকার উৎখাতের কোনো ভাঙচুর বা জ্বালাপোড়া আন্দোলন করে, সে দায়িত্ব তাদের না। তাহলে আপনারা বিপ্লবটা করলেন কিভাবে? গতকাল আপনারা সংবাদ সম্মেলন বললেন আপনারা সংবিধানকে কবর রচিত করবেন। সংবিধানের কবর রচিত করে আপনারা নতুন বিপ্লবী সরকার গঠন করবেন। তাহলে যদি নতুন সরকার গঠন করতে যান, তাহলে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অবস্থা কি হবে? বর্তমান সরকারের কি অবস্থা হবে? বর্তমান সরকার তো গতকাল তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনারা যেটা ঘোষণা করতে যাচ্ছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তাহলে আপনাদের ঘোষণার সাথে এই বর্তমান সরকারের সাথে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে না? আচ্ছা, আপনারা বলছেন জুলাইয়ের 20 তারিখ বলছেন আপনারা কিছু দাবি দাওয়া দিয়েছেন, এই দাবি দাওয়াগুলো মানলে আপনারা আপনাদের আন্দোলন প্রত্যাহার করবেন।
এই তো আপনাদের কথা বোঝা গেছে। তাহলে যদি তখন দাবি দাওয়াগুলো মানা হতো, এবং হাসনা আব্দুল্লাহ বলতেছে মানে আলোচনার যে দ্বারটা বা যে দুয়ারটা বন্ধ হয়ে গেছে সেই দুয়ারটা খোলার জন্য ওনারা ওইখানে গেছেন, মানে সরকারের মন্ত্রীদের, মাফিয়া হাসিনা মন্ত্রীদের সাথে দেখা করছেন। তাহলে যদি আলোচনার দুয়ারটা খুলে যেত, আলোচনা করতে সমাধান হয়ে যেত, তাহলে এটা বিপ্লব কীভাবে হয়? বিপ্লব কাকে বলে? বিপ্লব হলো আমার একটা কোনো একটা গোষ্ঠী, কোনো একটা সংগঠনের একটা মতাদর্শ আছে, আমার মতাদর্শটা প্রতিষ্ঠা করব, যতক্ষণ না পর্যন্ত আমি সফল না হব ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। সেটা অস্ত্র দিয়ে হোক, যে কোনো কিছুর বিনিময়ে, মূলত সশস্ত্র সংগ্রাম। সে সংগ্রামের মাধ্যমে সরকারকে উৎখাত করার পর তাদের নিজস্ব একটা সংবিধান থাকে বা নিজস্ব কিছু স্টাইল থাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, যেমন ইরানে ছিল, যেমন ইরানে ছিল আয়াতুল্লাহ খোমেনির বিপ্লব, সেই রকম চীনা বিপ্লব ছিল, সেই রকম রাশিয়া বিপ্লব ছিল, আরও অনেক বিপ্লব আছে। তাহলে আপনারা তো আন্দোলন করছেন, শুধুমাত্র আন্দোলনের মোটিভটা কী ছিল? যে জুলাই আগস্টে আন্দোলন প্রথমে আপনারা করছেন কোটা সংস্কার আন্দোলনের জন্য, সেটার সাথে যখন হাজার অসংখ্য ছাত্রকে হত্যা করলো মাফিয়া হাসিনা, সব দল মিলে আন্দোলনটাকে এক দফার দিকে নিয়ে গেল। উদ্দেশ্য কী ছিল? শেখ হাসিনার পতন, সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার যেগুলো শেখ হাসিনা নষ্ট করছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা যেগুলো নষ্ট করছে, এগুলো সংস্কার করে রিপেয়ারিং করে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা নির্বাচিত সরকার গঠন করবে। এই ছিল জনগণের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে এখন আপনারা কিছু ইউটিউবার যাদের জনপ্রিয়তা অনেক তুঙ্গে, তাদের কথা ধরে আপনারা এখন বিপ্লবী রূপ ধারণ করতেছেন। এই বিপ্লবটাকে আপনারা কি বিপ্লবী ছিলেন? আপনাদের কোনো ম্যানিফেস্টো ছিল? আপনাদের কোনো লক্ষ্য ছিল? এমনকি আপনারা ডয়েচে ভেলে, সম্ভবত ডয়েচে ভেলে না, ঠিকানা, খালেদ মহিউদ্দিন ঠিকানাতে ডক্টর জাহিদুর রহমানের সাথে আপনারা অনুষ্ঠানে বলছেন যদি এই আন্দোলনটা সফল না হতো তাহলে আপনারা আপনাদের কাজ কারবারে চলে যেতেন। তাহলে বিপ্লবী দল তো কাজ কারবারে, আন্দোলন সফল যতক্ষণ না হয় ততক্ষণ বিপ্লব চালিয়ে যাবে, এটা হলো বিপ্লবী দল। তাহলে আপনারা সেই দিকে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। এখন যখন ঘটনাচক্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সহায়তায়, বিশেষ করে বিএনপির ভূমিকা এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপির অনেক বড় ধরনের ভূমিকা। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জামাতও ছিল, তবে জামাত এখন তাদের সাথে মিশে একটা ক্ষমতা বাগবাটোয়ার চেষ্টা করতেছে। জামাতের উদ্দেশ্য পরিষ্কার। জামাত এখন তাদের সাথে, ছাত্রদের সাথে মিশে একটা কূটকৌশল চালছে যাতে ক্ষমতা যেতে পারে বা ক্ষমতাকে ধরে রাখতে পারে। তাহলে অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক, আপনার গণতন্ত্র মঞ্চ ছিল, জুনায়েদ সাকি ছিল, আমদানের রহমান পার্থ ভাই ছিল, তাহলে অনেক রাজনৈতিক দলগুলো তো ছিল, এখানে হেফাজত ছিল, অনেকে তো ছিল, অনেক সংগঠন ছিল। তাহলে সবার প্রচেষ্টায় এই আন্দোলনটা সফল হয়েছে। আপনারাও বলেন যে হ্যাঁ সবার প্রচেষ্টা, তো সবার প্রচেষ্টায় যেখানে আন্দোলনটা সফল হয়েছে সেখানে আন্দোলনের একক কৃতিত্ব আপনারা কীভাবে নিতে পারতেছেন, কীভাবে নিতে চাচ্ছেন এই যে আন্দোলনের কৃতিত্ব একক, এবং সেটা নিয়ে যে বলতেছেন যে সংবিধানে কবর রচিত করবেন। সংবিধানে কবর কীভাবে রচিত করবেন? এই সংবিধান তো আমাদের মুক্তিযুদ্ধের দলিল, আমাদের মুক্তিযুদ্ধ একটা স্মৃতি। সংবিধানে যা যা অসঙ্গতি, মাফিয়া যা অসঙ্গতি করছে সব কিছু কেটে চিরে টিকটাক করে একটা পরিপূর্ণ সংবিধানে পরিণত করেন, এটাই ছিল জনগণের আশা। কিন্তু এটাকে কবর দিয়ে দেবেন, তো এটাকে কবর দিয়ে দেওয়া মানে তো আপনি ৭১কে কবর দিয়ে দেওয়া হলো, তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তা আপনারা যা করতেন সেটা তখন রাষ্ট্রদ্রোহী পর্যায়ে পড়তেছে, সেটা এখন রাষ্ট্রদ্রোহী পর্যায়ে পড়তেছে। আপনারা যদি যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছিল সেই দিন যদি এই ধরনের কিছু একটা করতেন তাও একটা যুক্তি থাকতো যে আপনারা সংবিধান মানেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার মানেন না, আপনারা নিজেরা একটা সরকার গঠন করে বলছেন, তাহলে কিছুটা মেনে নেওয়া যেত। এখন এই সরকারের আন্ডারে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করে বিভিন্ন ধরনের ফাইলপত্র সই করে আপনাদের গোড়াটা একটু শক্ত করার পর ওই পিনাকির কথা ধরে আপনারা বিপ্লব এসে যাচ্ছেন। পিনাকি যা করতেছে তো পিনাকি তা ঠিক করতেছে না। পিনাকি প্রথমে জামাতের নেতাদের বিচার চাইছে যুদ্ধাপরাধী বলে, সেখান থেকে প্রথমে সিবিবি ছিল, সিবিবি থেকে জামাত
মানে হেফাজতের সাথে ওই আপনার যুদ্ধাপরাধীর বিচারের নামে ওই যে শাহবাগের সাথে মিলিত হয়েছিল। সেখান থেকে সরকারের দাওয়ানিকে এ পরবর্তীতে মত প্রতিষ্ঠা করতে পারে নাই। আমার মত আমি সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারবো না। আমার এমন একটা মত কথা হবে যেটা সর্বজন গৃহীত। এখন সর্বজন যদি গৃহীত না হয়, আমি জোর করে কি কারো উপরে আমার মত ছাপিয়ে দিতে পারবো না। তো পিনাকি চাচ্ছে সেটা। তো পিনাকি সেজন্য কী করলো, সেখান থেকে ছুটে বিএনপির দিকে আসলো। বিএনপির দিকে এসে এমনকি জামাতের বিপক্ষে পর্যন্ত কথা বলছে, বিএনপির পক্ষে সাইড নিতে গিয়ে। তারপর যখন জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, তখন পিনাকি বলছিল আমাদের ভারত বয়কট আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য তারা এটা পায়তারা করতেছে, ষড়যন্ত্র বলছিলেন। সে আন্দোলনকে আপনি এখন কৃতিত্ব নিয়ে এখন বিপ্লবী সেজে যাচ্ছেন। আপনি উস্কানিমূলক কথা বলতেছেন বসে বসে। আপনি বলতেছেন এরকম করতে হবে, বিপ্লব হতে হবে, এই করতে হবে। এখন কি আর সে সময় আছে? আর আপনি কথায় কথায় যে কোনো কিছু যে হেডলাইন দেন একটা ভিডিওতে, ওই ভিডিওতে মধ্যে গিয়ে বলেন যে বিএনপির দুর্নাম। আপনাকে কে এই দায়িত্ব কে দিচ্ছে আপনাকে বিএনপির দুর্নাম করার জন্য? আপনি বিএনপির কে? আপনি বিএনপির কে? আপনার কথা দিয়ে তো বিএনপি আন্দোলন করে নাই। আপনি এখন যা ইচ্ছা তা বিপ্লব সাজাচ্ছেন, ওদেরকে মানুষকে বিভ্রান্ত করতেছেন, দেশের মানুষকে দুভাগে বিভক্ত করছেন। হাসিনা যেটা করছে আপনি আর ইলিয়াস মিলে এখন সেটা করতেছেন। এখন আমাদের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে গেছে। যেভাবে শেখ হাসিনা আমলও ছিল, সে একই কাজটা এখন আবার পুনরাবৃত্তি হলো। এখন আমরা দুভাগে বিভক্ত হয়ে গেছি একমাত্র ইলিয়াস আর আপনার পিনাকির কারণে। এই দুইজনের কারণে আপনারা একত্রিত করতে পারছেন না। আপনারা কথার মধ্যে বলেন একত্রিত মানে আপনাদের মতামত হতে হবে। কেন আপনাদের মতামত ছাড়া এত বছর আমরা ঐক্য ছিলাম না? যার মত নিয়ে আমরা এত বছর ঐক্য ছিলাম না? আপনারা এখন আমাদের মাঝে ফাটল ধরার সৃষ্টি করতেছেন। এখন সারা বাংলাদেশের মধ্যে দুভাগে বিভক্ত করার চেষ্টা করতেছেন। এগুলা থেকে অব্যাহত থাকেন। একসময় সারা বাংলাদেশের মধ্যে এখন যেরকম আপনারা জনপ্রিয়তার চূড়ান্ত উপরে উঠে গেছেন, সেখান থেকে নামতে বেশি দিন সময় লাগবে না। আপনাদের এসব বাদ দেন, জনগণকে ঐক্য করার সৃষ্টি করেন, জনগণের মধ্যে ফাটল করার চেষ্টা করবেন না। আপনারা যা করতেছেন ভালো করতেছেন না। আর যারা বিপ্লবী রেভলিউশন করবেন বলতেছেন, তারাও একটু চিন্তা ভাবনা করিয়েন। দেশটাকে কোথায় নিয়ে যাবেন চিন্তা করিয়েন। এটা আপনারা যেটা চিন্তা করতেছেন সেটা তো হবেই না, বরঞ্চ দেশের জন্য ক্ষতি হবে। কী ক্ষতি হবে সামনে অপেক্ষা করতে থাকেন। আপনারা চাচ্ছেন সেই ক্ষতিটা হোক, না হয় আপনাদের উদ্দেশ্য খারাপ। আপনাদের জনগণ দেশের প্রতি কোনো মায়া নাই। কারণ আপনারা তো ছাত্রলীগ থেকে আসছেন, আপনারা আওয়ামী লীগ থেকে আসছেন। এখন আওয়ামী লীগ যখন দেশ থেকে পালিয়েছে, সেই জন্য আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেছেন। এখন আপনারা দেশের স্বার্থ চিন্তা করুন। আপনারা যা করতেছেন খুব খারাপ করতেছেন। যেগুলো চিন্তা করতেছেন ওগুলো বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে চিন্তা করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।